ভাই শুনেছিস, রফিকের অবস্থা তো বেশি ভালো না। চোখ মুখ সাদা হয়ে গেছে, মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে। শুধু রফিক না ভাই, গ্রামের অনেকেই এই রোগে আক্রান্ত হচ্ছে। আমাদের খুব সাবধানে থাকতে হবে। বাচ্চাদের যেখানে সেখানে যেতে দেওয়া যাবে না। হ্যাঁ ঠিকই বলেছিস, শুনলাম এ রোগে মৃত্যু নিশ্চিত। কি যে করব, মানুষ তো ভয়ে বাজার ঘাটে যাওয়াই বন্ধ করে দিচ্ছে। আমাদের সকলেরই একবার কবিরাজ মশাইয়ের কাছে গেলে কেমন হয়? হ্যাঁ তা কথা মন্দ বলিস নে। এখানে তো অনেকেই আছে, সবার বাড়িতে এই অভিশপ্ত রোগ ভর করেছে। আমাদের সবার একবার কবিরাজের সাথে দেখা করা উচিত। ঠিক আছে, তবে তাই হোক। বিকেলে তো কবিরাজ পাপলা গাছের নিচে বসে, সবাই না হয় সেখানেই যাব। বুকের ভেতরটা যে চলে যাচ্ছে, নিঃশ্বাস নিতে পারছি না। মা, তুমি আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও, আমি যে আর পারছি না। আর একটু কষ্ট কর মা, তোর বাবা গেছে কবিরাজের কাছে, এখনই ওষুধ আনবি, সেরে যাবে মা। মেয়েটার কি অবস্থা? অবস্থা তো বেশি ভালো না, মেয়েটা বিছানায় ছটফট করছে। কি করে দেখবো মেয়েটার অমন কষ্ট? কবিরাজ মশাইকে তো বাড়িতে পেলাম না। সে নাকি কোথায় গেছে, ফিরতে বিকেল হবে। রাশেদ ভাই বলল বিকেলে নাকি সে বাবলা তলায় বসবে। তাহলে বিকেলে কবিরাজ মশাইকে শক্তপোক্ত ভাবে ধরো, মেয়েটাকে যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয়। কবিরাজ মশাই, আমার মেয়েটা যে বড্ড অসুস্থ, ওর এই যন্ত্রণা যে আমি আর দেখতে পারছি না। আপনি কোনো একটা ব্যবস্থা করে দিন। শুধু আলীর মেয়েরা কবিরাজ মশাই, গ্রামের প্রায় প্রতিটি ঘরে এই শ্বাসকষ্ট রোগে ভুগছে মানুষ। চোখ মুখ সাদা হয়ে যাচ্ছে। আমি তো আমার সাধ্য মতো চেষ্টা করছি সকলের জন্য, কিন্তু এই রোগ যে এই গ্রামের অভিশাপ। এ রোগ সহজে ভালো করার আমার সাধ্য না। আমি শেষ পর্যন্ত চেষ্টা করব সকলের জন্য। কবিরাজ মশাই, দয়া করে আমার ঘরে একটিবার চলুন। আপনি একটিবার আমার মেয়েকে দেখে আসবেন। আচ্ছা আচ্ছা, তুমি যাও, আমি সন্ধ্যায় তোমার বাড়িতে যাব। গ্রামবাসীরা কিছু সময় কবিরাজের সাথে কথা বলে হতাশ হয়ে যে যার বাড়ি চলে গেল। রাহাত, কি করব বলতো? গ্রামে তো দিনকে দিন মানুষ অসুস্থ হয়েই যাচ্ছে। আমি তো ওই রোগের ওষুধ পাচ্ছি না রে। কবিরাজ, তুমি তো আগে এই গ্রামে কত মানুষের কঠিন রোগ ভালো করেছো, তাহলে হঠাৎ করে তোমার কি হলো? আমার মনে হয় এ কোনো সাধারণ রোগ না, এটা কোনো অভিশপ্ত রোগ। হঠাৎ করে এমন মনে হলো কেন? শ্বাসকষ্ট রোগের ওষুধ তো আমার জানাই আছে, কিন্তু আমি সেই গাছটা তুলতে গেলেই সেটা অদৃশ্য হয়ে যাচ্ছে। আমার দাদা বলতো সমস্ত রোগের ওষুধ নাকি জঙ্গলে পাওয়া যায়। তুমি একবার জঙ্গলে দেখতে পারো। আমিও সেটাই ভেবেছি। দেখি, কাল একবার যাব জঙ্গলের দিকে। পরের দিন সকাল সকাল কবিরাজ বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলের দিকে রওনা দিল। যাক, অবশেষে তাহলে সেই অভিশপ্ত রোগের ওষুধটা মিলল। তাড়াতাড়ি গাছগুলো নিয়ে গ্রামে ফিরে যাই, সবাইকে সুস্থ করে তুলতে হবে। আমি কি দেখছি? তাহলে কি এই গাছই এতদিন সকল ঔষধি গাছগুলোর অদৃশ্য হওয়ার কারণ ছিল? সকল ঔষধি গাছ যখন এর ভেতরে, তাহলে এই বট গাছের পাতায় ওষুধ বানাবো, দেখি কাজ হয় নাকি। একে এটা কি হচ্ছে? কি, কেমন লাগে আমার গাছ থেকে পাতা ছিঁড়ে আমাকে কষ্ট দেওয়া, তাই না? ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও বলছি, ছাড়ো। না না,
তা তো হবে না, ব্যথার বদলে ব্যথা। আবার গাছ থেকে পাতা ছিঁড়ে আমাকে ব্যথা দিয়েছিস, আমিও তোকে ব্যথা দেব। কিন্তু আমি তো মানুষের উপকারের জন্য তোমার গাছ থেকে পাতা ছিঁড়েছি, দয়া করে আমাকে ছেড়ে দাও। এতদিন তো আমিও মানুষের অনেক উপকার করেছি, কিন্তু তার বদলে মানুষ আমার গা কেটেছে, বিনা কারণে পাতা ছিঁড়েছে, ডাল ভেঙেছে। অনেক সহ্য করেছি তোদের এই অত্যাচার, আর না। এখন থেকে উপকারের বদলে প্রতিশোধ নেব, প্রতিশোধ। আহ, 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 আহ। কিছু বাচ্চারা বাগানে লুকোচুরি খেলছিল। তাদের ভেতরই এক মেয়ের পায়ে কাঁটা গেঁথে যায়। কিরে, তোর কি হলো? এভাবে চিৎকার করলি কেন? আমার পায়ে কাঁটা ফুটেছে, আমি তো আর হাঁটতে পারবো না। আরে পাগল নাকি, তুই হাঁটতে পারবি না কেন? এই রাকিব, রাজু, তোরা মিনার পায়ের কাঁটাটা বের করে দি। দাঁড়া, আমি বের করে দিচ্ছি। কি ব্যথাটাই না করছিল, তোদের মনে আছে? কদিন আগেই তোমার পায়ে কাঁটা ফুটেছিল, মেয়েটা কি চিৎকার করে কান্না। হ্যাঁ, মনে আছে। কিন্তু আজ দেখ, সে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। আমরা তার জন্য কিছুই করতে পারছি না। চল আজ একবার আমরা তোমাকে দেখে আসি। পড়াশোনা খেলাধুলায় কত ভালো মেয়েটা, আর আজ সে মৃত্যুর সাথে লড়াই করছি। তোবা, তোবা, তোর কি হয়েছে? ও কি আর কথা বলার মতো পরিস্থিতিতে আছে? মেয়েটা আমার মনে হয় আর বাঁচবেই না। শুনেছিলাম কবিরাজ মশাই ওষুধ আনতে জঙ্গলে গিয়েছিল, সে কি ওষুধ আনেনি? আজ 2 দিন হলো কবিরাজ মশাই নিখোঁজ। সে ওষুধ আনতে জঙ্গলে গিয়েছিল, কিন্তু আর ফিরে আসেনি। সবাই বলছে তাকে নাকি বাঘভাল্লুকে খেয়েছে। গ্রামের শেষ ভরসা ছিল উনি। তোবা, এই তোবা, তুই চিন্তা করিস না, তুই আবার সুস্থ হয়ে যাবি, আবার আমাদের সাথে খেলতে পারবি। আমি মনে হয় আর বাঁচবো না, আমার যে খুব কষ্ট হচ্ছে। আমার মনে হয় সেই সময় চলে এসেছি। তোর কিচ্ছু হবে না, আমরা আছি তো। আমরা কি করব? যেখানে কবিরাজ মশাই পারলো না, সেখানে আমরা কি করব? আমার বাবা বলতো জঙ্গলে এক ধরনের গাছরা ওষুধ আছে এই শ্বাসকষ্টের। তুই কি চিনিস সেই গাছ? হ্যাঁ, ওই গাছের নাম ভৃঙ্গরাজ। আমি একবার দেখেছিলাম, বাবা মায়ের জন্য জঙ্গল থেকে তুলে এনেছিল। তাহলে আর দেরি না, চল আমরা গিয়ে দেখি। যে করে হোক তোমার সহ গ্রামের সবাইকে আমরা সুস্থ করে তুলবো। তারা 4 জন তুবাদের বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। আমরা কি সেই ঔষধি গাছ পাবো? যদি না পাই তবে কত মানুষ তাদের প্রাণ হারাবে। আজ অন্যরা অসুস্থ হচ্ছে, কাল আমরা সহ আমাদের পরিবারের লোকেরা অসুস্থ হতে পারে। আমার মা তো কাল রাত থেকে শুধু হাঁসফাঁস করছি, দাদিও একটু পর পর গলা টানছি। তোরা চিন্তা করিস না, ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। দরকার হলে সারা জঙ্গল ঘুরে ঘুরে খুঁজবো, তবু আমরা সেই ঔষধি গাছ না নিয়ে বাড়ি ফিরবো না। আমরা তো জঙ্গলে চলে এসেছি, কি ঘন জঙ্গল। আমার কিন্তু খুব ভয় করছে, এখানে যদি বাঘ ভাল্লুক থাকে। আরে এত ভয়ের কি আছে? বাঘ ভাল্লুক কি আর এখানে থাকবে? বাঘ ভাল্লুক তো জঙ্গলে গভীরে থাকে। আমার খুব খিদে পেয়েছে, কাল রাতে খাবার খেয়েছি, এখনো কিছু খাইনি। চল দেখি জঙ্গলে কিছু পাওয়া যায় নাকি। পেটুকে সারাদিন কিন্তু খাওয়া। এই রাকিব, ভালো হবে না কিন্তু, আমাকে একদম পেটুক বলবি না। আচ্ছা ঠিক আছে, তুই পেটুক না, তুই রাক্ষসী। এবার চল, তোর জন্য আগে খাবার খুঁজি, তারপর ওষুধের গাছ খুঁজবো। তারা জঙ্গলের পথ ধরে আরেকটু ভেতরে গেল। কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে তাদের সামনে পড়লো বড় 2টো পেয়ারা গাছ। পেয়ে গেছি। তোর আবার কি হলো? আরে ওই দেখ সামনে, কত বড় বড় 2টো পেয়ারা গাছ, গাছে কতগুলো পাকা পেয়ারা। সত্যি তো। রাজু, রাকিব, তোরা দুজন গাছে উঠে পেয়ারা পেরিতে, আমি আর মিতু খুঁটি।
চল রাকিব, উঠে পড়ি। এরা তোর গাছে উঠতে পারবে না। অনেক হয়েছে রাজু, এবার নেমে আয়, এত পেয়ারা খেতে পারবো না। চল পেয়ারাগুলো নিয়ে একটু ভালো জায়গায় বসে। হ্যাঁ, ওই যে সামনে চল। তারা সামনে গিয়ে দেখলো বিরাট বড় অর্ধমৃত একটা বট গাছ। গাছের নিচে বিছানার মতো সবুজ ঘাসে বিছানো। বাহ, কি সুন্দর জায়গা! চল আমরা ওই বটগাছের নিচে বসি, বটের ছায়া বেশ ঠান্ডা হয়। তাড়াতাড়ি খা, গাছটা খুঁজে বাড়ি ফিরতে তো খুব দেরি হয়ে যাবে। দেরি হলে মা বাবা খুব চিন্তা করবে। ওই দিকে তো বেশ খোঁজাখুঁজি করলাম, কিন্তু একটাও চোখে পড়লো না। আর একটু সামনের দিকে খুঁজে দেখবো পাই নাকি। এই দেখ এদিকে। ওমা, এত রক্ত! এই বট গাছটির গা থেকে এত রক্ত ঝরছে কিভাবে? এসব পরে ভাবা যাবে। চল আগে আমরা কিছু জড়িবুটি এনে গাছটির গায়ে লাগিয়ে দিই, গাছেরও তো জীবন আছে। হ্যাঁ চল। আরে গাছটি হঠাৎ যে কি হলো? এত রক্ত ঝরছে। তুই আর মিতু এখানে দাঁড়া রাজু, আমি আর মীরা সামনে থেকে কিছু জড়িবুটি আনি। ওহ, শান্তি পেলাম। এত বছর পরে আমাকে কেউ এত ভালোবেসে জড়িবুটি দিল, আবার দেহে যে বড্ড শান্তি পেলাম। ভূত, এই তোরা পালা, দেখ গাছটি কেমন করে ডালপালা মেললো। আরে ভয় পেও না, দয়া করে আমাকে তোমরা ভয় পেও না। আমাকে এর আগে এমন ভালোবেসে কেউ সাহায্য করেনি। তোমরা যে খুব ভালো। কে তুমি? তুমি গাছ হয়েও এমন মানুষের মতো কথা বলছো কি করে? আমি হলাম জাদুকরি বট গাছ। আমি সব পারি, কিন্তু আমি মানুষদের সহ্য করতে পারি না। এরা খুব লোভী হয়। এরা মানুষ হয়েও পশুর মতো চলাফেরা করে। তোমার এত কিসের কষ্ট? তুমি আমাদেরকে বলতে পারো, মানুষের প্রতি তোমার কেন এত রাগ? এই মানুষেরা আমাকে বাঁচতে দেয়নি। আমার অবস্থা কি ছিল দেখলে না? আমি এতদিন অর্ধমৃত হয়ে বেঁচেছিলাম। হ্যাঁ, তুমি এত বড় বট গাছ, কিন্তু তোমার পাতাগুলো কেমন চুপসানো। তোমার এই অবস্থা মানুষেরা কিভাবে করেছিল? আমার জন্ম এখানেই। আমি এই জঙ্গলেই বেড়ে উঠি। জঙ্গলের পশু পাখি, এই জঙ্গলে আসা সমস্ত মানুষের প্রতি আমার ছিল অনেক মায়া। আমি মানুষকে খুব সাহায্য করতাম। আমার শরীরটা যে বড্ড ক্লান্ত, আমার যে খুব কষ্ট হচ্ছে। চলো গিন্নি, ওই বট গাছের ছায়া একটু বসি। খুব গরম পড়ছে, জঙ্গলেও যেন দম বন্ধ হওয়া গরম, কোনো হাওয়া নেই। অসুস্থ মেয়েটা একা একা বাড়িতে কি করছে কে জানে। ময়নার কথা শেষ হতেই বটগাছটি তার ডালপালা ছাড়িয়ে মাথা দুলিয়ে তাদের হাওয়া দিল। গাছটি তো মনে হচ্ছে আমাদের কথা শুনছে। গরমের কথা বলতে কেমন ডালপালা নেড়ে বাতাস করছে আমাদের। শুনছি তো বটেই। মা, গাছটি কথা বলছে, কি অদ্ভুত। আবার গাছের নিচে বসে কেউ কষ্ট করবে সেটা হতেই পারে না। আমি সবাইকে আপ্রাণ চেষ্টা করি ভালো রাখার জন্য। তুমি খুব দয়ালু। তোমরা একটু আগে বললে তোমাদের মেয়ে অসুস্থ। কি হয়েছে তার? জানি না, আজ কদিন ধরে সে খুব অসুস্থ। অনেক কবিরাজ দেখিয়েছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। গরিব মানুষ আমরা, কাঠ বিক্রি করে সংসার চালাই। মেয়েটাকে যে আর কবিরাজ দেখানো সম্ভব হচ্ছে না। তোমাদের আর চিন্তা করতে হবে না। এই জঙ্গলের সমস্ত ভেষজ আমার ভেতরে বিদ্যমান। আমার গাছের পাতা সব কাজের জন্য উপকারী। তোমরা আমার গাছ থেকে কিছু পাতা নিয়ে যাও। 3 দিন 3টে পাতা রস করে খাওয়ালেই উপরওয়ালার দয়ায় তোমাদের মেয়ে সুস্থ হয়ে যাবে। ধন্যবাদ উপকারী বন্ধু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের আরেকটা গোপন কথা বলি। আমার ডান পাশের পাতাগুলো সোনার পাতা। ওখান থেকে কিছু পাতা ছিঁড়ে নাও, তোমাদের উপকারে আসবে। কিন্তু ওটা তো সবুজ দেখা যাচ্ছে। এটা একটা আবরণ মাত্র।
তোমরা হাতে নিলেই বুঝতে পারবে। ময়না ও মুজিব কিছু পাতা ছিঁড়ে হাতে নিতেই মুহূর্তে সেসব সোনার পাতায় পরিণত হলো। এ তো সত্যি সোনার পাতা। তোমরা কখনো আমার এই সোনার পাতার কথা কাউকে বলো না, কারণ এই পাতার ভেতরে আমার সমস্ত শক্তি লুকিয়ে আছে। এখান থেকে কেউ অতিরিক্ত সোনার পাতা নিলে আমার সব শক্তি শেষ হয়ে যাবে। না না উপকারী বন্ধু, আমরা কাউকে কিছু বলবো না। গিন্নি, বাড়ি চলো, আমার মেয়েটা সুস্থ হবে। মুজিব ও ময়না তাদের মেয়েকে 3 দিন পাতাটা রস করে খাওয়াতেই সুস্থ হয়ে গেল। সোনার পাতা বিক্রি করে বেশ অর্থও পেল তারা। রোজ কিছু না কিছু বাহানা দিয়ে তারা বটগাছের কাছে হাজির হতো ও সোনার পাতা নিয়ে আসতো। আস্তে আস্তে গ্রামের লোকেরা বটগাছ সম্পর্কে জেনে গেলে একসময় তারা সোনার পাতা ছিঁড়ে বটগাছটিকে শেষ করে দিল। এবার তোমরাই বলো, আমার কি দোষ ছিল? তোমার সাথে খুব খারাপ হয়েছে, কিন্তু সব মানুষও তো এক না। আমার এই ডান পাশ থেকে প্রতি পূর্ণিমায় এমন রক্ত ঝরে, এমন হতে হতে এক সময় আমি মরে যেতাম। আর সেই পূর্ণিমা, তোমরা আমাকে আজ ভালোবেসে জড়িবুটি দেওয়ার জন্য আজ আমি আবারও আমার পূর্ণ শক্তি ফিরে পেয়েছি। এই জন্য তোমাদের কাছে আমি চির ঋণী। বলো, তোমাদের কি চাই? আমাদের গ্রামের সবাই শ্বাসকষ্ট রোগে আক্রান্ত হচ্ছে, মনে হয় কোনো অভিশাপ লেগেছে। আমরা চাই সবাইকে সুস্থ করতে। এটা আমার জন্যই হচ্ছিল। আমার ইচ্ছে ছিল মরলে তোমাদের গ্রামের সবাইকেই নিয়ে মরবো, তাই আস্তে আস্তে সবাইকে রোগাক্রান্ত করেছিলাম। দয়া করে তুমি আমাদের গ্রামের মানুষদের সুস্থ করে দাও, আমাদের প্রতি আর অভিমান করে থেকো না। তোমাদের প্রতি আমার আর কোনো অভিমান নেই। আমি বুঝে গেছি সব মানুষ এক হয় না। কিছু বেঈমান মানুষদের জন্যই ভালো মানুষেরাও কষ্ট পায়। তোমরা আমার গাছ থেকে পাতা নিয়ে গ্রামের অসুস্থ মানুষদের খাইয়ে দাও, তবেই তারা সুস্থ হয়ে যাবে। ধন্যবাদ বন্ধু, আমরা কখনো তোমার নামে গ্রামে কারোর সাথে বলবো না। তুমি একদম নিশ্চিন্তে থাকো। অবাক হওয়ার কিছুই নেই। কবিরাজও ওষুধ নিতে এসেছিল। আমি রাগে কষ্টে কবিরাজকে আমার ভেতরে বন্দি করেছিলাম। কবিরাজও খুব ভালো মানুষ, তাই ওকে ছেড়ে দিলাম। এবার তোমরা ফিরে যেতে পারো। কবিরাজ মশাইয়ের জন্য গ্রামের মানুষ খুব চিন্তা করছিল। তোমাকে আবারও ধন্যবাদ উপকারী বন্ধু। আজ আমরা আসি তাহলে। বটগাছে জাদুকরি পাতা নিয়ে কবিরাজ সহ সবাই গ্রামে ফিরে এলো। কবিরাজ বটের পাতা রস করে সকল অসুস্থ মানুষদের খাইয়ে সুস্থ করে তুলল। মা, বাবা, আমি সুস্থ হয়ে গেছি। আমার আর একটুও কষ্ট হচ্ছে না। আমার মেয়েটা সহ গ্রামের সকলের প্রাণ বাঁচানোর জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। ছি ছি চাচা, এ কি বলছেন? তুবা আমাদের বন্ধু। এছাড়া গ্রামের সবাই তো আমাদের আপনজন। মানুষ হয়ে মানুষের বিপদে পাশে দাঁড়ানোই তো মানুষের কর্তব্য। এটা আর কজনেই বুঝে মা। তোরা বেঁচে থাক, অনেক বছর বেঁচে থাক।